উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী নওগাঁয় অংশ নেবেন জনসভায়। নিজ নির্বাচনী এলাকা বগুড়া ৭ আসনে করবেন গণসংযোগ। দেশজুড়ে প্রচারণার উত্তাপ, পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে প্রতিশ্রুতির ফুলঝুরি, থেমে নেই পাল্টাপাল্টি অভিযোগও। জীবিকার তাগিদে পাহাড়ে গেলেই অস্ত্রের মুখে অপহরণ, টেকনাফে জিম্মি গ্রামবাসী। প্রশাসনকে জানালেই মুক্তিপণ বাড়িয়ে দেয় হত্যার হুমকিও। এখনও হদিস নেই ৬ কৃষকের। এবং পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি। মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত জানালো তেহরান। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরই মধ্যে মাদ্রাসা মাঠে আসছেন নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমনে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশের স্থলে আসছেন নেতাকর্মীরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। পরে নওগাঁ ও বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা বগুড়া ৭ আসনে গণসংযোগ করবেন তিনি। যাবেন বাবার জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও। চেয়ারপারসন তারেক রহমান রাজশাহী মাঠে আসছেন, আমরা খুব আপ্লুত, উৎফুল্লিত। আমরা দলমত নির্বিশেষে সবাই এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অবস্থান করছি। তাকে শুধু এক নজর দেখার জন্য এই ভোর ৬টায় এই ময়দান মাঠে পা দিয়ে তার জন্য অপেক্ষা করছি। আমাদের এখানে একটা কৃষি কলেজ যদি হয়, কৃষি বিজ্ঞান, তাহলে আমাদের এখানে পরিপূর্ণ হয়ে যাবে। এই প্রত্যাশা আমরা তারেক জিয়ার কাছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত। আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। এই দেশ পরিচালনা করার জন্য আমরা রাজশাহীবাসী তাকে বিপুল ভোটে, এই রাজশাহীর ৫টা আসনেই আমরা বিপুল ভোটে বিজয় করব। এই মুহূর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এলাকায় আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ষষ্ঠ নির্বাচনী প্রচারণার জনসভা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠে, এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ তিনি এই মাঠে আসবেন এবং মাঠে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যে তিনি বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা দিয়েছেন এবং তিনি রাজশাহীতে এসে পৌঁছানোর পর এখানে হযরত মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং তিনি সেই মাজার জিয়ারত শেষেই মাদ্রাসা মাঠে তিনি আসবেন। এবং এই মাঠে জনসভা ইতিমধ্যে বেশ মানুষজন এসেছেন, তবে পুরো মাঠ এখনো ভরে ওঠেনি, কারণ দুইটাই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে এবং দুইটার মধ্যেই তারেক রহমান এখানে আসবেন সেটি আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে মহিলা, পুরুষ, ছাত্র জনতা যারা রয়েছেন, অর্থাৎ বিএনপির যে সমর্থক, সাধারণ মানুষ এবং নেতাকর্মী যারা রয়েছেন, তারা এই মাঠে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখেছিলাম যে এই পাশে এই মাঠটির আশপাশে যে রাস্তাগুলি আছে সেই রাস্তা জুড়ে মিছিল নিয়ে এই মাঠে প্রবেশ করছেন অসংখ্য নেতাকর্মী, সমর্থকরা। ইতিমধ্যে বলা যায় যে বিএনপির চেয়ারম্যানের যে জনসভাটি এবং এই সমাবেশ এখান থেকে আজকে শুরু হচ্ছে, আজকে দিনের কর্মসূচি, এবং এখান থেকে তিনি নওগাঁয় যাবেন, নওগাঁর পর সেখানে বগুড়ায় যাবেন। বেশ কয়েকটি জনসভায় তিনি বা নির্বাচনী প্রচারণায় তিনি যুক্ত হবেন। নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়ার পর তিনি মূলত সেখানে নির্বাচনের তাদের পক্ষে, বিএনপি তাদের ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইবেন, যেটি তিনি প্রতি জনসভায় তিনি করেছেন। এবং তাদের যে পরিকল্পনা রয়েছে, বিএনপির যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলি তিনি তার জনসভায় তিনি জানাচ্ছেন এবং বলছেন যে দেশের আগামীর অগ্রযাত্রা, বাংলাদেশের আগামীর অগ্রযাত্রার কারণে বিএনপির ক্ষমতা আসা জরুরি এবং বিএনপিকে সাধারণ মানুষ তাদের সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনলে তিনি বিএনপি এবং তার দল তারেক রহমান তারা কি পরিকল্পনা করছেন সাধারণ মানুষের জন্য, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সহ মানুষের অধিকার, মৌলিক অধিকার রক্ষা এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা, নারীদের অধিকার রক্ষা, কৃষকদের যারা কৃষি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নেবেন, সেই বিষয়গুলো তারেক রহমান এবং বিএনপি তাদের নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী জনসভা তারা বলছেন। তারা বিশেষ করে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড সহ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করার বিষয়ে তিনি জোর দিচ্ছেন।
একই সঙ্গে খাল খননের বিষয়গুলো, যেটি তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন জলবদ্ধতা নিরসন এমনকি কৃষি খাতে উন্নয়নের জন্য, সেই খাল খনন কর্মসূচি তিনি আবারও শুরু করবেন ক্ষমতায় আসলে বিএনপি এবং তাদের দল। তারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই বিষয়গুলো তারা প্রাধান্য দিয়ে এই খাল খনন কর্মসূচিগুলো তারা হাতে নেবেন এবং কৃষক বান্ধব যেই ধরনের পদক্ষেপগুলি রয়েছে সেই পদক্ষেপগুলি তারা নেবেন। বিশেষ করে কৃষক ঋণের জন্য, কৃষকদের জন্য যে ঋণের ব্যবস্থা করা, স্বল্প সুদে বা বিনা সুদে যেভাবে ব্যবস্থা করা যায় কৃষকদের জন্য, সার কেনার জন্য, কৃষকদের যে কৃষি মাঠে জমিতে ফসল উৎপাদনের জন্য কৃষকদের সব ধরনের সহযোগিতার জন্য তারেক রহমান তিনি তার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই বিষয়গুলো কিন্তু বারবার তিনি উপস্থাপন করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন এর আগের জনসভাগুলোতেও যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যেটি বিগত 16-17টি বছর দেশে আইনি শাসন ছিল না বলে তারা দাবি করেছিলেন এবং সেই আইনি শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি কি পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার কিন্তু বলছেন জনসভায়। তাদের উদ্দেশ্য বা তাদের লক্ষ্য হিসেবে তারা বলছেন জনগণের জানমালের নিরাপত্তা, জনগণ যেন নিরাপদভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারে, প্রত্যেকটি নাগরিক যেন নিরাপদে থাকে, সেই বিষয়গুলো বিএনপি তারা সেই ব্যবস্থাগুলি যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারেন জনসমর্থন নিয়ে, তাহলে হয়তো সেই বিষয়গুলো তারা গুরুত্ব সহকারে দেখবেন এবং সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে জনগণের যে মৌলিক অধিকার রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান সব বিষয়গুলি নিয়ে সেগুলোকে যেমন নিশ্চিত করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এমনকি মানুষকে কর্মসংস্থানের জায়গা সৃষ্টি করার পাশাপাশি যুবক যুবতী যারা রয়েছেন তাদেরকে যোগ্য এবং দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার জন্য বিএনপি বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু তারেক রহমান এবং বিএনপি প্রতিটি নির্বাচনী জনসভায় দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের নিজ কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশের নির্বাচন, রাজনীতি সহ অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতের ভূমিকার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে জামাত আমিরের সঙ্গে দেখা করেন ইউর অ্যাম্বাসেডর মাইকেল মিলার। এ সময় উভয় পক্ষ পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে। এছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। শেরপুরের সহিংসতায় জামাত কর্মী নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বিএনপি ও জামাত সহ রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং সমর্থকদের সংযত থাকার আহ্বান জানানো হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির স্থান নেই বলে উল্লেখ করা হয়। সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত করছে জানিয়ে বিবৃতিতে বলা হয় অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সরকার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। শেরপুরে বিএনপি জামাতের সংঘর্ষে নিহত উপজেলা জামাত নেতা রেজাউল করিমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয় মরদেহ। এর আগে গতকাল বিকেলে শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। দেশজুড়ে নির্বাচনী আমেজ, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে প্রচারণার মাঠে উত্তাপ। সকালে ঠাকুরগাঁও ১ আসনের সালান্দর ইউনিয়নে নির্বাচনী সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া যায়নি। দেশের উন্নয়নের জন্য কারো দয়া বা ভিক্ষা নিয়ে বাঁচতে চান না, সে কারণে শিক্ষা ও প্রশিক্ষণ জরুরি। এদিকে সকালে রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়নে উঠান বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। বলেন,
ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের পর ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠনে সুযোগ কাজে লাগাতে হবে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, বরিশালে অপূর্ব অপু এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি শুরুতে যাচ্ছে বকুলের কাছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের এক আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন দাঁড়িপাল্লা প্রার্থীর বিপক্ষে এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ইউনিয়নে এবং গ্রামে গ্রামে, এবং যেই জায়গাটিতে তিনি বারবার বলছেন যে এবার যদি ধানের শীষকে ভোট না দেওয়া হয় তাহলে কিন্তু দেশের যেই অবস্থা সেই অবস্থা কিন্তু ভালো হবে না। সেই কারণেই মানুষকে সজাগ থেকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এবং পয়সা দেয় নাই বাবু রমেশ সেন। আমরা যে বিষয়টি বলতে চাই যে বিএনপির মহাসচিব এই মুহূর্তে কথা বলছেন একটি নির্বাচনী গণসংযোগে, তিনি সকাল থেকেই বেরিয়েছেন। এরই মধ্যে আমরা যেটি লক্ষ্য করেছি যে সকাল থেকে ঠাকুরগাঁও সদরের সালান্দর ইউনিয়নে একটি জনসভায় বক্তব্য রেখেছেন, তারপরে কিন্তু আবার এই গড়িয়া ইউনিয়নের চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখছেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে নির্বাচনের জনসভার সর্বশেষ। আমরা সাথে এই সরকারের সঙ্গে যোগাযোগ করে উন্নয়নের কাজগুলো আনতেছি। বন্ধুরা, আমি একটা কথাই বিশ্বাস করি, মানুষের উন্নতি হয় সবচেয়ে বেশি কিসে? যদি তার আয় বাড়ে, তাই না? আগে 100 টাকা আয় করতাম, যদি 200 টাকা আয় করি তাহলে আমার উন্নতি হবে, ঠিক না? আমি আপনার ধর একটু ভালো খাইতে পারবো, ভালো করতে পারবো, বাচ্চাটাকে আগে ডিম দিতাম, সেখানে মুরগি দিতে পারবো, মাছ দিতে পারবো, তাই না? মা বোনেরা বুঝতে পারছেন তো? ওটাই হচ্ছে আপনার উন্নয়ন। শেষ করবে মনে থাকতে। এই উন্নয়নটা হয় যদি আপনার আমার কর্মসংস্থান হয়। প্রার্থীদের প্রচারণায় আমি এই মুহূর্তে আছি বরিশালের 3 আসন, অর্থাৎ বরিশালের বাবুগঞ্জ এবং মুলাদি আসনটি নিয়ে। বরিশাল 3 আসন, এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা 3,28,000 এবং এই ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা, ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তিনি প্রচারণা চালাচ্ছে। আমরা দেখছি যে প্রচারণা চালাচ্ছেন। কি রকম দেখছেন মাঠ? কি রকম মাঠের রেসপন্স? খুবই ভালো। মাঠ আসলে একটা পরিবর্তন চায়। পুরাতন রাস্তা, পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত, এর বদলে আসলে তারা একটা ফ্রেন্ডলি পিপল চায়, যারা আসলে অনেস্ট, যারা রাজনীতি ব্যানার নষ্ট করে দিয়ে টাউটামি, বাটপারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মাদক ব্যবসা এগুলো করবে না। তারা আসলে জেনুইন জনপ্রতিনিধি চায়, যারা তাদের কথা, তাদের দুঃখ কষ্ট ভোগান্তির কথা সংসদে গিয়ে রাজধানীতে বলবে। ধন্যবাদ। ব্যারিস্টার ফুয়াদ যেমনটি বলছেন, অন্যান্য প্রার্থীরাও কিন্তু ঠিক একই কথা বলছেন যে সেটা সবাই একটা পরিবর্তনের চায়, এবং সব প্রার্থীদের আমরা দেখছি যে তারা বলছেন যে তারা একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করছেন সব প্রার্থীরাই। বরিশাল 3 আসনের বাইরে বরিশালে মোট 6টি আসন রয়েছে। বরিশাল জেলায় 6টি আসনের প্রার্থী, 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই প্রায় 23 লাখ ভোটার রয়েছে বরিশালের এই 6টি আসনে। উৎসবমুখর একটি পরিবেশের কথা বারবার বলা হলেও ভোটারদের মধ্যে নানা ধরনের শঙ্কা, উদ্বেগ রয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে। আমরা দেশ জুড়েই এই ভোটের প্রচারণার খবর সময়ের দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী রয়েছে, উজ্জ্বলের কাছ থেকে জানবো ব্রাহ্মণবাড়িয়া ভোটের খবরাখবর। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার 6 আসন বাঞ্ছারামপুরে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার মোট 6টি যে নির্বাচনী আসন, তার মধ্যে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার 6 এই আসনটি। এখান থেকে বিএনপি জোট মনোনীত প্রার্থী যে জুনায়েদ সাকিব, তিনি কিন্তু এই নির্বাচনী প্রতীক বরাদ্দ পড়তে কিন্তু তিনি গণসংযোগ করে আসছেন। আজকে কিন্তু তিনি বাঞ্ছারামপুর উপজেলার রূপসদি বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে এই মুহূর্তে গণসংযোগ করছেন এবং তার গণসংযোগকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু এখানে বিভিন্ন দলের কর্মী সমর্থকরা কিন্তু তারা কিন্তু এসে
অর্থাৎ বিএনপি সহ যে জুনায়েদ সাকির জোটের যে কর্মীরা আছে তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এই অনুষ্ঠানে যে কর্মকর্তারা কিন্তু তারা এসে কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং মাথাল প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে তারা কিন্তু দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং এখান থেকে কিন্তু জুনায়েদ সাকির আজকে দিনব্যাপী কর্মসূচি পালন করবে। এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর, ডানা মেলে দিয়ে গুলি নিয়েছে কিন্তু পালিয়ে যায়নি। সে তার লাশ আর তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত রেখে গেছে। আমি যেভাবে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছি, যে প্রয়োজনে জীবন দিয়েছি, যারা বেঁচে থাকবা সেই প্রয়োজন তোমাদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনটা কি ছিল? রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায়বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এখানেই সমস্যা। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম একজন বক্তা বলছিলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায়, রাজধানী ঢাকায় আসতে আসতে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য। কিন্তু ওই কৃষক, প্রান্তিক চাষি, তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আর একটি হচ্ছে চাঁদাবাজ। এই দুই কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, পরিবহন মালিকরা তেমন অতিষ্ঠ ঘাটে ঘাটে ছাদার কবলে পড়ে। আবার ব্যবসা এত চাঁদা প্রান্তিক চাষির সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে যে তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকাইয়া তারাও কষ্ট পায়, কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে, 4 গুণ হয় কিভাবে, তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এর আগে রাজধানীর পাশাপাশি সারা দেশ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে। গ্রাহকের অজান্তে মোবাইল সিম নিচ্ছেন অন্য ব্যক্তি, আঙ্গুলের ছাপ জালিয়াতি করে চলে অপকর্ম। কারসাজি বন্ধে ফেস রিকগনিশন পদ্ধতি চালুর উদ্যোগ। দেশ নিয়ে বিএনপির অঙ্গীকার, নিজের পরিকল্পনা ধারাবাহিকভাবে সরাসরি তুলে ধরবেন তারেক রহমান। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুপুরে কথা জানান বিএনপির চেয়ারম্যান পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। এর মাধ্যমে রাজনীতি ও জনগণের দূরত্ব কমবে বলে জানান তিনি। জনাব তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত বিএনপির সেই অঙ্গীকারগুলোর কথাই ধারাবাহিকভাবে তুলে ধরবেন। এই পডকাস্টে তিনি বিএনপির ফ্যামিলি কার্ড কর্মসূচির কথা বলবেন, যার মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারের আর্থিক কিংবা খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তার ন্যায্য অধিকার নিশ্চিত হবে। তিনি শিক্ষা নিয়ে তার মৌলিক সংস্কার ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরতে চাচ্ছেন, যাতে আমাদের সন্তানেরা বিজ্ঞান মনস্ক, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আসন্ন নির্বাচনে ক্লিয়ার ফ্রন্ট রানার বা এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিন বিষয়টি এভাবে বর্ণনা করেছে, শিক্ষার্থী নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে 18 মাস আগে শেখ হাসিনার পতনের পর আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তারেক রহমানই স্পষ্টভাবে এগিয়ে আছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান নিজেকে এমন একজন নেতা হিসেবে উপস্থাপন করছেন, যিনি একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক অভিজাত শ্রেণীর ধারার সঙ্গে যুক্ত, অন্যদিকে তরুণ বিপ্লবীদের আশা ও আকাঙ্ক্ষার সঙ্গেও সেতু বন্ধন গড়ে তুলতে সক্ষম। উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে
আমরা দেখেছি তিনি তার বিশেষ বহনকারী বাসটি এসে বাসে উঠেছেন এবং তার এই বিমানবন্দরের সামনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ ধরে নেতাকর্মীরা তাকে স্বাগত জানাচ্ছেন। আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে এখানে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি এরই মধ্যে বিমানবন্দর থেকে কিন্তু ধীরে ধীরে এই সমাবেশ স্থলের দিকে রওনা হয়েছেন এবং এখানে নেতাকর্মীরা আসলে তাকে এক নজর দেখার জন্য তাকে কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। এক নজর দেখার জন্য তারা ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করেছে। আমরা এখানে থাকা নেতাকর্মীদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা সেটি বলেছেন যে তারা দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। তিনি যে জনসভা স্থলে যাবেন তার আগেই এয়ারপোর্টে আসলে তাকে দেখার জন্য নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। তারা এক নজর তাকে দেখিয়ে হাত নাড়াবেন, শুভেচ্ছা জানাবেন। এই জন্য আসলে তারা কিন্তু তাদের উৎসাহের কোনো ধরনের কমতি লক্ষ্য করা যাচ্ছে না। সব মিলে দেখছেন যে দুই পাশে নেতাকর্মীদের কিন্তু অনেক ভিড় এবং সেই ভিড় ঠেলে কিন্তু তাকে সেই সমাবেশ স্থলে পৌঁছতে হবে এবং সেই জন্য কিন্তু এরই মধ্যে আপনারা দেখছেন যে তারেক রহমানের যে বহর, সেই বহরটি চলছে, ধীরে ধীরে এগিয়ে চলছে। সমাবেশ স্থলের আগে তিনি কিন্তু শাহ মখদুম মাজারে যাবেন। শাহ মখদুমের মাজারের ওখানে মাজার জিয়ারত করা শেষে তারপরে সেখান থেকে তিনি কিন্তু দুপুর 2টা নাগাদ সেই সমাবেশ স্থলে উঠবেন এবং সেখানেই তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যে রাজশাহীর নানা সমস্যা সম্ভাবনার কথা উঠে আসবে, এমনটা আসলে তারা প্রত্যাশা করছেন। নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই এই সময়টি কাটিয়েছেন। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব তারেক রহমানকে যে বহনকারী বাসটি, সেটি কিন্তু ধীরে ধীরে এয়ারপোর্ট থেকে এরই মধ্যে বের হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই সেটি শাহ মখদুম বিমানবন্দর অতিক্রম করে সেটি শাহ মখদুম মাজার জিয়ারত করার জন্য সেখানে যাচ্ছেন। আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব সেই চিত্র। সামনে যদিও পুলিশের গাড়ি, পাশাপাশি অনেক নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন, যে কারণে আসলে এখনো তার যে গাড়িটি, সেই গাড়িটি এয়ারপোর্টের যে মেইন গেট, সেই মেইন গেট থেকে বের হয়নি। এখন কিন্তু আমরা সেই গাড়িটিকে দেখছি, সেই মেইন গেট থেকে কিন্তু তারেক রহমানকে বহনকারী বাসটি এরই মধ্যে কিন্তু বের হয়েছে। অনেক নিরাপত্তা কর্মীরা কিন্তু রয়েছেন, তারা কিন্তু তার যে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য সোচ্চার রয়েছেন। আপনারা জানেন, যেহেতু দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের রাজশাহীতে আগমন, সেই আগমন উপলক্ষে বেশ কয়েকদিন ঘিরেই কিন্তু আমরা দেখেছি বিএনপির নানা প্রচারণা এবং এই যে সমাবেশ স্থল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, এটি মহা সমুদ্রে পরিণত হবে, এমনটা আসলে নেতাকর্মীদের প্রত্যাশা। এখানে বিশেষ করে রাজশাহীর যে 3টি জেলার, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই 3টি জেলার যে 13টি সংসদীয় আসন রয়েছে, এই 13টি সংসদীয় আসনের সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের সবশেষ খবর জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে, সাব ফুটসালে চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ, ছাদ খোলা বাসে সংবর্ধনা পাবে সাবিনার দল, হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে বিশেষ আয়োজন। এবার বাণিজ্যের সংবাদ। ঋণখেলাপিদের ছবি প্রকাশ করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চেয়েছে বাণিজ্যিক ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ ABB। গত 12 নভেম্বর খেলাপির ঋণ আদায় নিয়ে সভায় পরিকল্পনা চাওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সুপারিশ দেন ব্যাংকাররা। সেখানে খেলাপির ঋণ গ্রহীতাদের ব্যাংক অথবা আদালতের নির্দেশনা না থাকলেও বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের ক্ষমতা চাওয়া হয়। খেলাপিদের সম্পদ নিলামে ক্রয়কে উৎসাহিত করতে ক্রেতাদের আয়কর রিয়াত সুবিধা ও জেলা প্রশাসকের অনুমোদনের প্রয়োজনীয়তা বিলোপ চায় ABB। একই সঙ্গে খেলাপির ঋণ গ্রহীতাদের যে কোনো ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহণের অনুপযোগী হওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা চাওয়া হয়। ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন।
পুলিশ জানায় শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামের শহীদুল মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার নূর আলী ও বাদশার। সকালে নূর আলী ও বাদশার লোকজন ওই জমি দখল নিতে গেলে শহীদুল মাস্টারের লোকজন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে আহত হন অন্তত 20 জন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বাইরের খবর, মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও তিনি জানান, কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ইনান, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।